আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পরিবারের সকলেই সুস্থ এবং ভালো আছে। এবং তোমরা তোমাদের পড়াশোনা সঠিকভাবে সুন্দরভাবে করছো এবং অনলাইন যে মূল্যায়ন পরীক্ষা তোমাদের হচ্ছে তার জন্য তোমরা সচেষ্ট এবং সচেতন আছো এবং ভালো ফলাফলের জন্য তোমরা পরিশ্রম করে যাচ্ছ। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিংয়ের পঞ্চম অধ্যায়ের মূলধন বাজেট যেটা আছে সেই অধ্যায়ের উপরে আমরা একটু আলোচনা করব। পূর্বেও ক্লাসে এ নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরও তোমাদের যেহেতু পরীক্ষায় এই দুটো অধ্যায়ের উপরে হবে, তাই আমি চাই এই যে মূলধন বাজেট অর্থাৎ মূলধন আয় ব্যয় প্রাক্কলন, পঞ্চম অধ্যায়ে যে মূলধন আয় ব্যয় প্রাক্কলন অধ্যায়ে এর উপরে তোমাদের যেহেতু হবে পরীক্ষা। আর দশম অধ্যায়ের উপরে গত ক্লাসে আমরা দশম অধ্যায়ের ক্লাস নিয়েছি, তৃতীয় অধ্যায়ের ক্লাস নিয়েছি। তো পঞ্চম অধ্যায়ের ক্লাসটা অনেক দিন নেওয়া হয়নি। তো তোমরা যেন পরীক্ষা ভালো করতে পারো তার জন্য একটু চেষ্টা করছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য। সব কথা না বলে এই যে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তোমার মূলধন বাজেটিং। মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মূলধন বাজেটিং। আচ্ছা, মূলধন বাজেটিং কি তা আগে জানা দরকার। মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া। তো মূলধন বাজেটিং কি, কাকে বলে যদি বলে জ্ঞানমূলক প্রশ্নে আসে, তাহলে আমরা যা বলতে পারি বা বুঝি সেটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। তাহলে মূলধন বাজেটিং কী ধরনের সিদ্ধান্ত? মূলধন বাজেটিং হলো একটি ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। মূলধন বাজেটিংটা কি? মূলধন বাজেটিং হলো একটি ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। মূলধন বাজেটিংয়ের কতগুলো পদ্ধতি আছে, তো তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার পদ্ধতি। গড় মুনাফার হার পদ্ধতি। মূলধন বাজেটিংয়ের কতগুলো সহজ পদ্ধতি আছে, তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা হলো গড় মুনাফার হার পদ্ধতি। অনেক সময় বলা হয় মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং হলো তোমার বা কোন ধরনের প্রক্রিয়া? মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া? মূলধন বাজেটিং হলো একটি মূল্যায়ন প্রক্রিয়া। মূলধন বাজেটিং কেন করব? এটা হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল্যায়ন প্রক্রিয়া। তারপরে মূলধন বাজেটিং কি সেটা হলো আমরা জানি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। এটা কি ধরনের কাজ? এটা হলো ঝুঁকিযুক্ত কাজ। অর্থাৎ কাজ বলতে সিদ্ধান্ত, কী ধরনের সিদ্ধান্ত? ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। তো মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি কি? মূলধন বাজেটিংয়ে যে 4টা পদ্ধতি রয়েছে বা 5টা পদ্ধতি রয়েছে, ARR, IRR, NPV, এই যে গড় মুনাফার হার, PVP, এই যে এই অংশগুলো আছে। তো এর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এরপরে PVP, পে ব্যাক পিরিয়ড, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তারপরে NPV, নেট প্রেজেন্ট ভ্যালু। যে মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের পদ্ধতি হলো 4টা। তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা হলো সেটা হলো গড় মুনাফার হার পদ্ধতি, অর্থাৎ ARR। আর মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া? মূলধন বাজেটিং হলো একটি মূল্যায়ন প্রক্রিয়া। অর্থাৎ আমরা এই মূলধন বাজেটিং কেন করি? অর্থাৎ মূলধন বাজেটিংয়ের মাধ্যমে আমরা ব্যবসায়ীরা যখন ব্যবসা করে তখন তাদের একাধিক যে সুযোগ থাকে বা একাধিক যে বিভিন্ন রকম সোর্স থাকে বা বিভিন্ন রকম কাজ করার যে তাদের সুযোগ হয়, তার মধ্যে থেকে কোন প্রকল্পে বিনিয়োগ করবে বা কোথায় বিনিয়োগ করলে লাভবান হবে, অল্প খরচে বা অল্প ব্যয়ে বেশি মুনাফা করতে পারবে, সেই ব্যবস্থাটা গ্রহণের যে পদ্ধতি সেটার নাম হলো গড় মুনাফার হার পদ্ধতি। আর এগুলো মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের একটা অংশ। আমরা যে ব্যবসায় মূলধন বিনিয়োগ করব, অর্থ বিনিয়োগ করব, তার আয়
এবং ব্যয়ের অর্থাৎ ভবিষ্যৎ যে প্রতিচ্ছবিটা নির্ণয় করা হয় এর মাধ্যমে। আর এটাই হলো মূলধন বাজেটিং। আসো তোমাদেরকে সাধারণত এই অধ্যায় থেকে যে 4টা অংশ, ARR অর্থাৎ গড় মুনাফার হার, PVP পে ব্যাক পিরিয়ড, NPV নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, তারপরে IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড, যে 4টা পদ্ধতি আছে তার মধ্যে আমাদের SSCতে 2টা জিনিসই আসে, একটা হলো গড় মুনাফার হার আর একটা হলো পে ব্যাক সময় পদ্ধতি, এই 2টা আজকে আর তোমাদের যেহেতু পরীক্ষা এই অধ্যায় থেকে আসবে, চেষ্টা করেছি বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো হয় তার আলোকে করতে। তাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা বিগত সময়ের 19 সালের যে প্রশ্নগুলো আছে এই অধ্যায় থেকে এবং দশমদের, এগুলো যদি দেখো বেশি বেশি করে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষাও সহজ হবে, ভালো করতে পারবে। আসলে আজকে একটি প্রশ্ন দেখছি, এই প্রশ্ন দেখে আমরা পড়ার চেষ্টা করব, একটি অঙ্ক করে বোঝার চেষ্টা করব, অধ্যায়ের অঙ্কগুলো আবার মনে করার চেষ্টা করব। দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে তোমার মিস্টার 6 নম্বর প্রশ্নটি, একেবারে 6 নম্বর যে লাল কালি দিয়ে মার্ক করে দেওয়া যে প্রশ্নটি, সেটা মিস্টার শাহিন বনলতা কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। শাহিন কি একজন আর্থিক ব্যবস্থাপক, তিনি উক্ত কোম্পানির একটি প্রকল্পে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করছেন। প্রকল্পটির প্রাথমিক বিনিয়োগ 1,20,000 টাকা, আয়ুষ্কাল হলো 5 বছর, অর্থাৎ এই প্রকল্পটি কতদিন চলবে? 5 বছর, আয়ুষ্কাল 5 বছর। প্রকল্পটি থেকে পরবর্তী 5 বছর যথাক্রমে 12,000, 14,000, 18,000, 26,000 ও 34,000 টাকা নিট মুনাফা প্রাক্কলন করা হয়। আমরা যে মিস্টার শাহিন যে একটি বনলতা কোম্পানির ব্যবস্থাপক, আর্থিক ব্যবস্থাপক, তিনি যে বিনিয়োগ করতে চায় প্রকল্পে, তো প্রকল্পটিতে বিনিয়োগ ছিল 1,20,000, তার আয়ুষ্কাল ছিল তোমার 5 বছর। আর প্রকল্পটি থেকে এই প্রতিষ্ঠান কী করবে? 5 বছর যখন 12, 14, 18, 26 ও 34,000 টাকা নিট মুনাফা পাবে, অর্থাৎ সমস্ত খরচপত্র বাদ দিয়ে সে নিট মুনাফা পাবে এই এত টাকা করে। আচ্ছা, তারপর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রকল্প মূল্যায়নে সর্বোচ্চ পে ব্যাক সময় 3 বছর নির্ধারণ করেন। এখন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা যে কর্তৃপক্ষ রয়েছে, আরও যারা ডিসিশন মেকার রয়েছে, কর্তৃপক্ষ প্রকল্প মূল্যায়নে সর্বোচ্চ পে ব্যাক সময় 3 বছর নির্ধারণ করেন। কত বছরের মধ্যে সে রিটার্ন চায়? 3 বছরের মধ্যে। আচ্ছা, আসো দেখি প্রশ্ন কী করেছে। মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া? আমরা শুরুতেই বলেছি মূলধন বাজেটিং কি দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এটা হলো মূলধন বাজেটিং। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটিকে মূলধন বাজেটিং বলে। আর মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া? মূলধন বাজেটিং ঝুঁকিযুক্ত প্রক্রিয়া। মূলধন বাজেটিং কোন ধরনের সিদ্ধান্ত? এটি হলো কি ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। প্রক্রিয়াটা হলো কি মূল্যায়ন। মূলধন বাজেটিং হলো মূল্যায়ন প্রক্রিয়া। আর মূলধন বাজেটিং কোন ধরনের সিদ্ধান্ত? এটা হলো ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। আগে জানা দরকার মূলধন বাজেটিং কি। মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্পে সিদ্ধান্ত গ্রহণের যে পদ্ধতি, সেটাকে মূলধন বাজেটিং বলে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। এটা কী ধরনের সিদ্ধান্ত? মূলধন বাজেটিং হলো ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। এটা কোন ধরনের প্রক্রিয়া? এটি একটি মূল্যায়ন প্রক্রিয়া। এর সবচেয়ে সহজ পদ্ধতি কি? সবচেয়ে সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার। 4টা পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার পদ্ধতি। তাহলে আমরা সাধারণত জ্ঞানমূলক প্রশ্ন কী কী হতে পারে এই অংশ থেকে আলোচনা করলে বুঝতে পারলাম। তারপরে বলা হয়েছে পণ্য বৈচিত্র্যায়ন কী, ব্যাখ্যা করো। একেবারে সহজ কথা, পণ্য বৈচিত্র্যায়ন অর্থাৎ আমি যে জিনিসের ব্যবসা করছি তার পাশে নতুন কোনো পণ্য নিয়ে ব্যবসা করা, আমি যে জিনিস উৎপাদন করছি তার সাথে নতুন কিছু উৎপাদন করা, আমি যে পড়াশোনা করছি তার পাশে নতুন নতুন বিষয়ে পড়াশোনা করা, এগুলোকে বলা হয় বৈচিত্র্যায়ন। নতুন কোনো কিছু করাটাকে, আমি যা করছি তার সাথে সাথে নতুন কোনো কিছু অ্যাড করে নিয়ে সেটার উৎকৃষ্ট কোনো কিছু করাটাকে, অর্থাৎ নতুনত্বকে বৈচিত্র্যায়ন বলা হয়। তারপরেও যেহেতু ব্যবসায়ের অর্থায়নের হিসাবে কীভাবে বলা হয়, পণ্য বৈচিত্র্যায়ন কী সেটা আমরা বলে দিচ্ছি।
তোমার ব্যবসায় সম্প্রসারণের জন্য চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছাড়ার কৌশলকে পণ্য বৈচিত্র্যায়ন বলা হয়। ব্যবসা সম্প্রসারণের জন্য আমি যে চলমান পণ্যের ব্যবসা করছি তার পাশাপাশি নতুন পণ্য বাজারে ছাড়ার যে কৌশল সেটাকে বলা হয় পণ্য বৈচিত্র্যায়ন। পণ্য বৈচিত্র্যায়ন হলো যে পণ্যের ব্যবসা করছি তার পাশে নতুন পণ্য বাজারে ছেড়ে আমার ব্যবসাকে আরও বেশি অগ্রগামী করা, নতুন কিছু দেওয়া, এটাকে বলা হয় পণ্য বৈচিত্র্যায়ন। পণ্য বৈচিত্র্যায়নের জন্য নতুন পণ্য বাজারে ছাড়ার ক্ষেত্রে নতুন পণ্যের আয়ুষ্কাল, পণ্যের উৎপাদন খরচ, বাজার চাহিদা, পরিচালনা খরচ এবং সম্ভাব্য আয় প্রাক্কলন করে সিদ্ধান্ত নিতে হয়। আমাকে পণ্য বৈচিত্র্যায়নের সময় কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। পণ্য বৈচিত্র্যায়নের সময় পণ্যের আয়ুষ্কাল, পণ্যের উৎপাদন খরচ, পণ্যের বাজার চাহিদা, পরিচালন খরচ এবং এর থেকে কত পরিমাণ আয় করব, সম্ভাব্য আয়, সেটাও আমরা কি করব, এটাও আমরা প্রাক্কলন করব, নিয়ে সিদ্ধান্ত নিব। সঠিকভাবে পণ্য বৈচিত্র্যায়নের উপর ব্যবসায়ের ঝুঁকি অনেকটা হ্রাস পায়। যদি সঠিকভাবে পণ্য বৈচিত্র্যায়নের মূল্যায়ন করতে পারি তাহলে আমাদের ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পাবে, আর না হলে আমাদের ব্যবসায়ের ঝুঁকি থাকবে। আচ্ছা, গ নম্বর প্রশ্নে কি বলেছে? উদ্দীপকে বর্ণিত প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করো। উদ্দীপক যে প্রকল্পের কথা বলা হয়েছে, মিস্টার শাহিন যে আর্থিক ব্যবস্থাপক, সে যে অর্থ বিনিয়োগ করবে 1,20,000 টাকা, তার গড় মুনাফার হার নির্ণয় করতে বলছে। এখানে কী দেওয়া আছে অলরেডি প্রশ্নে? প্রতিষ্ঠানটির পরবর্তী 5 বছরের নিট মুনাফার একটা পরিমাণ দেওয়া আছে, প্রাক্কলিত মুনাফা দেওয়া আছে। তো চলো আমরা সৃজনশীল প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করো। গড় মুনাফার হারের সূত্রটা হলো গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100। গড় মুনাফা হার নির্ণয়ের সূত্রটা হলো গড় মুনাফার নির্ণয় সূত্র হলো গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ 100। আমাদের গড় নিট মুনাফা জানা দরকার আর গড় বিনিয়োগ জানা দরকার। তাহলে আসো আমরা দেখি গড় নিট। তো প্রথমে আমরা নির্ণয় করব গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা কীভাবে নির্ণয় করব? যে বছরের যে মুনাফাগুলো নিট মুনাফা যদি দেওয়া থাকে তো নিট মুনাফা যোগ করব এবং সময় দিয়ে ভাগ করে দেব, তাহলে গড় নিট মুনাফা পাওয়া যাবে। যদি নিট মুনাফা দেওয়া না থাকে তাহলে আমাদেরকে নিট মুনাফা নির্ণয় করতে হবে। তো আমরা পূর্বের ক্লাসে আমরা দেখিয়েছি এবং করেছি ক্লাসগুলোতে, অর্থাৎ আমরা যখন শ্রেণীতে কার্যক্রম করেছিলাম তখন তোমাদেরকে বারবার করে একটা ছক দিয়েছিলাম। আমি আবার বলছি, নিট মুনাফা বাইর করার জন্য প্রথমে এলো বিক্রয়, তারপর বাদ চলতি খরচ, বাদ স্থায়ী খরচ, বাদ অবচয় দিলে যেটা পাবো তাহলে সেটা হলো মোট মুনাফা। তারপরে বাদ কর হার দিলে যেটা পাবো সেটার নাম হলো নিট মুনাফা। যেহেতু অঙ্কে আমাদের সরাসরি নিট মুনাফা দেওয়া আছে আর এগুলো করার দরকার নেই, তাহলে আমরা গড় নিট মুনাফা নির্ণয় করব। গড় নিট মুনাফা হলো যে বছরগুলোর নিট মুনাফা দেওয়া আছে প্রশ্নে, সেটা যোগ করলাম 12,000, 14,000, 18,000, 16,000, 26,000 এবং 36,000। যেহেতু 5 বছরের আছে তাই 5 দিয়ে ভাগ করব, 4 বছর হলে 4 দিয়ে ভাগ করব, 3 বছর হলে 3 দিয়ে ভাগ করব। যোগফল নামিয়েছি, যোগফল 1,04,000 ভাগ 5, ভাগ করলে পাইলাম 20,800 টাকা। এটা হলো আমার গড় নিট মুনাফা। তাহলে আমরা গড় নিট মুনাফা। তারপর গড় বিনিয়োগের সূত্রটা অনেক সময় ভুল করে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বারবার বলছি মনোযোগ দিয়ে খেয়াল রাখবে। গড় বিনিয়োগ সমান প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড 2। প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড 2। প্রাথমিক বিনিয়োগ আছে আমাদের কত? যে প্রকল্পে বিনিয়োগ করতে চাই 1,20,000 টাকা, সেটা প্রাথমিক বিনিয়োগ। আর ভগ্নাবশেষ মূল্য থাকলে যোগ করব, না থাকলে যোগ 0 লিখে যোগফলকে 2 দিয়ে ভাগ করব, পাইলাম 60,000 টাকা। আমরা যেহেতু গড় মুনাফার হার সূত্র জানি, আমরা জানি গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100। গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100। আমরা পূর্বেই বাইর করেছি আমরা গড় নিট মুনাফা কত? 20,800 টাকা। 20,800 টাকা মান বসাইলাম। গড় বিনিয়োগের মান অলরেডি বাইর করেছি, তার মান হলো 60,000 টাকা। তাহলে গড় বিনিয়োগ 60,000 টাকা ইন্টু 100, সূত্রের 100। এবার গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে যা পাবো তাকে 100 দিয়ে গুণ করবো, তাহলে যা পাওয়া যায় সেটা হলো গড় মুনাফার হার। তাই গড় মুনাফার হার। আশা করি তোমরা সহজেই এই অঙ্কটি করতে পারবে।
নিট মুনাফা না থাকলে নিট মুনাফা নির্ণয় করব, তারপরে নিট মুনাফা যোগ করে সময় দিয়ে ভাগ করলে যা পাবো তাই গড় নিট মুনাফা। গড় বিনিয়োগ কীভাবে পাবো? প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড 2। যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে তাহলে অবশ্যই শূন্য লিখে দিব, দিয়ে 2 দিয়ে ভাগ করলে যাবো তাই গড় বিনিয়োগ। তো প্রাথমিক বিনিয়োগ সাধারণত বছরে যত টাকা বিনিয়োগ করা হয় সেটা, বা যে সম্পত্তির কিনা হবে বা কোনো কিছু ক্রয় করা হবে তার মূল্য। আর গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে যা পাবো, তারপরে 100 দিয়ে গুণ করলে সেটা হলো গড় মুনাফার হার। আশা করি তোমরা গ নম্বর প্রশ্নটি বুঝতে পারবে এবং বারবার চেষ্টা করে এই জিনিসটা করার চেষ্টা করবে বাসায়। তারপরে তোমার 4 নম্বর অর্থাৎ ঘ নম্বর কী বলেছে? উদ্দীপক উল্লিখিত পে ব্যাক সময়ের ভিত্তিতে মিস্টার শাহিনের বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। অর্থাৎ এখন আমাদের যেহেতু এই মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের 2টা অংশ শেখা দরকার অধ্যায় থেকে, একটা হলো গড় মুনাফার হার নির্ণয়, আর একটা হলো পে ব্যাক সময়। আর বাকি যেটা আছে তোমার এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয়, আর হলো আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড। এই দুটা আমাদের এই এসএসসি সিলেবাসে, মাধ্যমিকের সিলেবাসে নাই, এটা আমাদের এই দুটোই আছে। একটা হলো গড় মুনাফার হার নির্ণয়, আর একটা হলো পে ব্যাক সময়। আসলে দেখি উদ্দীপকে উল্লিখিত পে ব্যাক সময়ের ভিত্তিতে মিস্টার শাহিনের বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ, অর্থাৎ মিস্টার শাহিন কি এই প্রকল্পে বিনিয়োগ করবে কি করবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাকে বলা হয়েছে। দেখি কী করলো। প্রথমে যেহেতু অঙ্কে নিট মুনাফা দেওয়া আছে, আমাদেরকে নগদ প্রবাহ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। প্রথমে আমাদেরকে কী করতে হবে? নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। নগদ আন্তঃপ্রবাহের জন্য যে জিনিসটা করতে হবে, এরকম একটা ছক করতে হবে তোমাদেরকে। ঠিক ছকটা করে এভাবে করবে, বিবরণ টাকার পরিমাণ লেখে যতগুলো বছর বলা হয়েছে, 5 বছর থাকলে 5টা ঘর, 4 বছর বলে 4টা টাকার ঘর, 3 বছর বলে 3টা টাকার ঘর দিব। তো নিট মুনাফা, প্রথমে বিবরণে নিট মুনাফা আসবে। নিট মুনাফা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 12, 14, 18, 26 এবং 34,000 টাকা। নিট মুনাফার সাথে আন্তঃপ্রবাহ যোগ করার সময় সব সময় যোগ অবচয় করতে হবে। নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় নগদ আন্তঃপ্রবাহ। নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে যা পাওয়া যায় তার নাম নগদ আন্তঃপ্রবাহ। যেহেতু আমাদের প্রশ্নে অবচয় নাই, তাহলে অবচয় নির্ণয় করতে হবে। এখানে অবচয়, বার্ষিক অবচয় সমান সমান প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। আমরা প্রাথমিক বিনিয়োগ করেছি 1,20,000, এর কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, তাই বাদ শূন্য। আর তার আয়ুষ্কাল ছিল 5 বছর, তাই 5 দিয়ে কী করছি? ভাগ করছি। 1,20,000 5 দিয়ে ভাগ করলে হয় 24,000 টাকা। তাহলে আমরা যোগ অবচয় প্রত্যেকের ঘরে প্রথম বছরেও 24, দ্বিতীয় 24, তৃতীয় 24, চতুর্থ 24, যদি প্রত্যেক বছরেই একই হারে অবচয় ধরতে হবে, তাই অবচয় হলো 24,000 টাকা। কী করবো? নিট মুনাফার সাথে অবচয় যোগ করবো, 12, 24, 14, 24, এভাবে অবচয়গুলো কী করবো? নিট মুনাফার সাথে যোগ করবো, যা পাবো এই যোগফলটাকে বলা হবে নগদ আন্তঃপ্রবাহ। নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে যা পাবো তাকে বলা হবে নগদ আন্তঃপ্রবাহ। নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে যা পাবো তার নাম নগদ আন্তঃপ্রবাহ। আন্তঃপ্রবাহ পাইলাম কত? 36,000, 38,000, 42,000, 50,000 এবং 58,000 টাকা। পেব্যাক সময় নির্ণয় করার জন্য সর্বপ্রথম যা দরকার আমার, তাহলে নগদ আন্তঃপ্রবাহ। তারপরে আমরা পেব্যাক সময় নির্ণয় করব। তারপর পেব্যাক নিরূপণ। পেব্যাকটা আমরা এখন নিরূপণ করি। পেব্যাক কীভাবে নির্ণয় করব তার জন্য আমাদের 2টা অংশ, 2টা পদ্ধতি আছে। তাহলে প্রথমে ঘর কাটতে হবে, বছর নগদ প্রবাহ, তারপরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এখানে নগদ আন্তঃপ্রবাহ লেখা যেতে পারে, বা শুধু নগদ প্রবাহ লেখলে হবে। এখানে ক্রমযোজিত নগদ প্রবাহ লেখা যেতে পারে, বা ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ লেখলেও হবে। তো তোমাদের বইয়ে 0 দিয়ে শুরু করেছে, আবার 1 দিয়েও করা যায়। তোমাদেরকে ক্লাসে আমি 2টা পদ্ধতি দেখিয়েছি। তো তোমরা ওই সময় বলেছিলে যে 0 থেকে এটাই ভালো, আবার এটা সহজ, আবার 0 দিয়েও করতে পারো, 0 ছাড়াও করতে পারো। তো তোমাদেরকে একটা আমি দেখাইলাম, যেহেতু আগে দুটোই দেখানো হয়েছিল, তো আমি যেটা আমার কাছে মনে হলো তোমাদের জন্য সহজ হবে সেটা আমি দেখিয়ে দিলাম, সেটাই করলাম আমি। তো যেহেতু বছর, তো ঘর কাটবো পেব্যাক সময়ের জন্য যে ঘরটা করবো সেটা হলো প্রথমে বছর নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ।
যেহেতু আমাদের হিসাবকাল হলো আয়ুষ্কাল 5 বছর, তাহলে এরকমভাবে 5 বছর লিখে নিন। 5 বছর, প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহ, প্রথম বছর তার নগদ আন্তঃপ্রবাহ, তার ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, দ্বিতীয় বছর এবং তার নগদ আন্তঃপ্রবাহ। এবার কী করব, ক্রমযোজিত, এবার প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহের সাথে দ্বিতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহ কী করব, যোগ করব। তারপর তৃতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহ সাথে যোগফলের সাথে তৃতীয় বছরটা যোগ করব, তাহলে 1,16,000। তারপরে চতুর্থ বছরের নগদ আন্তঃপ্রবাহ পূর্বের আন্তঃপ্রবাহের যোগফলের সাথে যোগ করব। পঞ্চম বছরের নগদ আন্তঃপ্রবাহ পূর্বের যোগফলের সাথে পঞ্চম বছরের আন্তঃপ্রবাহ যোগ করব। তাহলে আমরা একটা ছক পাওয়া গেল। এবার সূত্রটা কি লিখি, এরপর আমরা মেনশন করব। আমরা জানি পে ব্যাক সময় বা পিবিপি সমান সমান এ প্লাস এনসিও মাইনাস সি, এনসিও মাইনাস সি বাই ডি, এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। এখানে সাইড নোট দিয়ে দিবে অবশ্যই। আমি এই পে ব্যাক সময়কে সংক্ষেপে ইংলিশে লিখছি পিবিপি সমান সমান ওয়াট, যেহেতু আমরা পে ব্যাক সময় নির্ণয় করবো তাই পিবিপি সমান সমান ওয়াট। তারপরে এ কোনটা, এনসিও কোনটা, সি কোনটা, ডি কোনটা, আমরা ছকে যাই। ছকে দেখো আমাদের বিনিয়োগের পরিমাণ ছিল 1,20,000 টাকা। বিনিয়োগের পরিমাণ ছিল কত, 1 লক্ষ। উদ্দীপকে দেখো আমাদের বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে তোমার 1,20,000 টাকা। বিনিয়োগের পরিমাণ কত দেওয়া আছে, 1,20,000 টাকা। আমাদের বিনিয়োগের পরিমাণ এটার উপর নির্ভর করে। তাহলে কোথায় আসলো 1,20,000 টাকা পাওয়া যায়, 36,000, 74,000, 1,16,000, 1,00,000। যেখানে এসে কমপক্ষে বিনিয়োগ যা করেছে তা হইতে হবে বা তার বেশি হতে হবে, কম হলে হবে না। যে বছর বিনিয়োগকৃত অর্থের সমান বা তার বেশি হয়েছে সেখান থেকে বেস ধরতে হবে। তাহলে 36, 74, 100, 1,16,000, 1,66,000। দেখো এখানে এসে আমাদের কি হয়েছে, এখানে আসার পরে আমাদের যে পরিমাণ বিনিয়োগ করেছি প্রাথমিক বিনিয়োগ তার থেকে বেশি হয়েছে, তার পূর্বেরটা গেলে কম হয়ে যায়, তাই এটা নেওয়া যাবে না, সমান বা তার বেশি হতে হবে। যেহেতু আমার যে বছর লাভ অর্জিত হয়েছে ঠিক তার পূর্ববর্তী বছর 1, 2, 3, 4, যে বছর লাভ অর্জিত হয়েছে তার পূর্ববর্তী বছর কত, 3, এটাকে বলা হবে এ। এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার্স ইজ বিটুইন ডিফারেন্ট, অর্থাৎ এটা ইংলিশে আমার পুরোপুরি নেই। তো এটা হলো যে বছর লাভ অর্জিত হবে তার পূর্ববর্তী বছরকে বলা হয় এ। আর এনসিও কি, আমার প্রাথমিক বিনিয়োগের পরিমাণটাকে বলা হয় এনসিও। তাহলে এ হলো সমান সমান 3 বছর, এনসিও হলো প্রাথমিক বিনিয়োগের পরিমাণ, অর্থাৎ আমি আমার প্রকল্পে কত টাকা বিনিয়োগ করছি সেটা হলো এনসিও। এবার সি, যে বছর লাভ অর্জিত হয়েছে, যে বছর লাভ অর্জিত হয়েছে তার পূর্ববর্তী ক্রমযোজিত টাকাটাকে বলা হয় সি। সি কোনটাকে বলবো, যে বছর লাভ অর্জিত হয়েছে তার পূর্ববর্তী যে টাকাটা সেটাকে বলা হবে সি। আচ্ছা, সূত্রের ডি, ডি কোনটাকে বলবো, যে বছর লাভ অর্জিত হয়েছে, যে বছর লাভ অর্জিত হয়েছে বা অর্জন হয়েছে সে বছরের নগদ আন্তঃপ্রবাহটাকে বলা হয় ডি। তাহলে আমরা এ, সি আর ডি। আর এনসিও তো একেবারে শুরুতেই থাকবে, অর্থাৎ উদ্দীপকে দেওয়া থাকবে। তাহলে আমাদের এ, সি আর ডিটা নির্ণয় করতে হয়। এ কি, যে বছর লাভ অর্জিত হবে তার পূর্ববর্তী বছরকে এ বলবো, যে বছর লাভ অর্জিত হবে তার পূর্ববর্তী বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ টাকাটাকে সি বলবো, যে বছর লাভ অর্জিত হবে সে বছরের নগদ প্রবাহটাকে আমরা ডি বলবো। তাহলে আসো আমরা মান বসাই দিই। আমি অলরেডি সাইড নোটে দিয়েছি তোমাদেরকে। পিবি সমান সমান ওয়াট, এই সমান সমান ওই মান যেটা পেয়েছি 3 বছর। এনসিও তো আমরা জানি উদ্দীপকে 1,20,000 টাকা। সি আমরা এখন নির্ণয় করেছি এই যে 1,16,000, ডি হলো 50,000 টাকা। কোন মান বসা দিলাম, এ সমান সমান 3, এনসিওতে 1,20,000, সিতে 1,16,000, ডি সমান সমান 50। কারণ 1,20,000 থেকে 1,16,000 বিয়োগ করলে পাইলাম 4,000, ডি এর মান 50,000 রাখলাম। এবার কী করলাম, 4,000কে 50,000 ভাগ করলে হয় 0.08। এবার এটা যোগ করলাম 3.08 বছর, কী পেলাম 3.08 বছর। আর উদ্দীপকে কি বলা হয়েছিল আমাদেরকে, তোমার বলা হয়েছিল দেখো, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রকল্প মূল্যায়নে সর্বোচ্চ পে ব্যাক সময় 3 বছর নির্ধারণ করেন। তাহলে প্রতিষ্ঠান
যারা অর্থ বিনিয়োগ করবে তারা কত সময় পেব্যাক চায়, কত বছরের মধ্যে? তারা হলো 3 বছরের মধ্যে। কিন্তু আমরা যেটা নির্ণয় করেছি তাতে কত আসছে? 3.08। এখন তোমাকে প্রশ্নে কি বলা হয়েছে? মিস্টার শাহিনের বিনিয়োগ সিদ্ধান্তে সুপারিশ করবে কিনা। উদ্দীপকগুলো পেব্যাক সময়ের ভিত্তিতে মিস্টার শাহিনের বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। অর্থাৎ তুমি এখন সুপারিশ করবে শাহিন কি বিনিয়োগ করবে কি করবে না। তো লক্ষণীয় যে উদ্দীপকের প্রকল্পটির বিপরীত উদ্দীপকে আমরা কি লক্ষ্য করে দেখলাম কি উদ্দীপকের প্রকল্পটির নির্ণীত পেব্যাক সময় কত? 3.08 বছর, যা কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ পেব্যাক সময় 3 বছর হতে বেশি। কোম্পানি নির্ণয় করছে কত? 3 বছর। কোম্পানি কত নির্ণয় করছে তোমার? 3 বছর। কোম্পানি কত নির্ণয় করছে? 3 বছর। পেব্যাক হইতে হবে তার 3 বছর। তো আমরা যে নির্ণয় করছি তাতে আসছে কত? 3.08 বছর। এক্ষেত্রে বলা যায়, এমত অবস্থা বলা যায় যে মিস্টার শাহিনের উক্ত প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে না। আমরা সহজে বুঝতে পারছি যে এই প্রকল্পে আর শাহিনের বিনিয়োগ করা উচিত, কারণ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে কত বছরের মধ্যে করতে হবে, পেব্যাক হতে হবে 3 বছরের মধ্যে। কিন্তু আমরা নির্ণয় করে দেখছি আমাদের নির্ণয় হয়েছে 3.08 বছর। তাহলে এমত অবস্থায় লক্ষ্য করা যায় প্রকল্পটিতে বিনিয়োগ করলে 3.08 বছর সময় লাগে, যা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্ধারণ করেছে 3 বছর। তো অবস্থা বিবেচনায় আমরা বলতে পারি যে মিস্টার শাহিনের প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে না। তো তোমরা এইভাবে যদি সিদ্ধান্ত লিখে দাও তাহলেই সম্পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব, না হলে কখনোই সম্পূর্ণ নাম্বার পাওয়া যাবে না। তো আশা করছি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে এবং ক্লাসগুলো বারবার দেখে বোঝার চেষ্টা করবে যেন অঙ্কগুলো কোনো ভুল না হয় এবং সবগুলো সহজভাবে করতে পারো। আর তোমাদের জ্ঞাতার্থে বলছি, ক্লাস 9-এর ছেলেমেয়েরা শিক্ষার্থীরা অবশ্যই পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো ভালোভাবে দেখবে। আর 10ম শ্রেণীর শিক্ষার্থীদের এসএসসির ক্যান্ডিডেট যারা, তাদের জ্ঞাতার্থে বলছি তোমরা 2019 সালের বিভিন্ন শিক্ষা বোর্ডের এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসছে তোমরা তা বেশি করে খেয়াল করবে। যদি এই অধ্যায়ের শুধুমাত্র এই 5ম অধ্যায়ের যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে 19 সালে সেগুলো দেখো, তাহলে তোমরা খুব সহজে সুন্দরভাবে আনসার করতে পারবে এবং ভালো ফলাফল অর্জন করতে পারবে আশা রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।